টেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ডিএলএড এ প্রশিক্ষণরতদের আগামী 6 সপ্তাহের মধ্যে 2200 যে শূন্য পদ আছে সেখানে নিয়োগ করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বলছি দিদি, 2022 সালের প্রাথমিকের যে শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন গৌতম পাল, তিনি তো বলেছিলেন প্রত্যেক বছর নিয়োগ হবে এবং আরও অনেক বিরাট বিরাট ঘোষণা। বলছে এটা কি প্রতিশ্রুতি ছিল, না মমতা ব্যানার্জির কথা মতো প্রতিশ্রুতি মানেই ভাঁওতা? মুখ্যমন্ত্রী যেটা দিনের পর দিন মিথ্যাচার করে চলেন প্রতিশ্রুতির নামে, আদতে সেটা হলো এক ধরনের মুখোশ বলতে গেলে, মানে সেটা সত্যি না, সেইটাকেই উনি কন্টিনিউ করছেন। 30,000 যে শিক্ষক যারা কর্মরত তাদের বরখাস্ত করে নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করানো হলে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটাই আশঙ্কা করছে কলকাতা হাইকোর্ট। বলছি দিদি, এই আশঙ্কায়, বিশৃঙ্খলার আশঙ্কার জন্য দুর্নীতিকে নীতির জায়গা দেওয়া, এটা কতটা আইনসঙ্গত বলে মনে করছে? কোন লেভেলের দুর্নীতি হয়েছে, যেখানে এসএসসির দুর্নীতিকে ছাপিয়ে অনেক বড় এবং কি ধূর্ততার সাথে এই দুর্নীতিটা অর্গানাইজ করেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতিকে যদি আমি স্বচ্ছ না করি তাহলে আগামী দিনে তা আরো ভয়ঙ্কর হয়ে যেতে পারে। গোটা ব্যবস্থার জন্য একমাত্র দায়ী এই সরকার, পর্ষদ, প্রাথমিক পর্ষদ এবং এই গোটা দুর্বৃত্তদের ব্যবস্থা। অতীতের পরীক্ষার্থী এবং বর্তমানের পরীক্ষার্থীদের একই নিয়মে মূল্যায়ন হবে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠেছে প্রাথমিক নিয়োগ মামলায়। বলছি দিদি, এই একই প্রশ্ন তো আমাদের এসএসসির ক্ষেত্রেও উঠেছিল, সেক্ষেত্রে তো দেখলাম আমরা একইভাবে পরীক্ষা হলো। যেটাকে বলা হচ্ছে দিদি প্রাতিষ্ঠানিক দুর্নীতি তথা পর্ষদ, তাদের একমাত্র ভুলের কারণ একটা প্রজন্মকে কেন নিতে হবে? নিশ্চয়ই এই যারা ওল্ড কোর্সে পড়েছে তাদেরকে নিউ কোর্সে যখন যদি নাম্বারের একই জায়গায় ধরা হয়, জেনারেলি তারা কিন্তু পিছিয়ে যাবে। এর মানে এই অর্থ নয় যে তারা কম জানে, কম পারদর্শী। দুর্নীতিকে পরোক্ষভাবে লালন করছেন, তারাও কিন্তু এই দুর্নীতির একটা অংশী হয়ে যাচ্ছে। নিয়োগে অস্বচ্ছতা, আর সেই প্রসঙ্গে বলতে গেলে উঠে আসে একটি খুব ভালো ওয়ার্ড যার নাম হচ্ছে স্বজন পোষণ। বলছি দিদি, যে রাজ্যে শিক্ষামন্ত্রী স্বজন পোষণ নিয়ে গর্বের সঙ্গে কথা বলেন এবং মুখ্যমন্ত্রীকেও কথা বলতে শোনা যায়, সে রাজ্যে কি মনে হয় না যে এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি বেনজল প্রত্যেকবারই ঢুকে যাবে? শ্রম বিষয় নয়, ক্যাশ, টাকা, অর্থ, সুপারি পরোক্ষভাবে মারছেন কাদের জানেন? এই প্রজন্ম। ময়ূরপুচ্ছ লাগালেও কাক কাকি থাকে, এমনটা মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং কাকে করেছেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য সান্ধ্যা দত্তকে। বলছে একটা শিক্ষামন্ত্রীর থেকে হেন বক্তব্য, হলো মন্তব্য কি আশা করে সাধারণ শিক্ষামন্ত্রী? সে দিন দিন ধরে সেই মন্ত্রিত্ব বা সেই চেয়ারটাকে যা কালিমা লিপ্ত করছে, সেই জায়গায় দাঁড়িয়ে শান্তা ম্যাডাম তার চেয়ারটাকে কিভাবে অলংকৃত করছে, সেই দিকে আমাদের ফোকাসটা রাখা উচিত। ময়ূরপুচ্ছ লাগালেও কাক কাকি থাকে, এমনটা মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং কাকে করেছেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য সান্ধ্যা দত্তকে। বলছে একটা শিক্ষামন্ত্রীর থেকে হেন বক্তব্য, হলো মন্তব্য কি আশা করে সাধারণ জনগণ? দেখুন, শিক্ষামন্ত্রী বা তার যে পদ, সেই জায়গার থেকে কেউ আশা করেন না, এ নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু যে ব্যক্তি এই ধরনের মন্তব্য করেছেন, তার কাছে যে আমরা কেউ এটা যে একেবারে নতুন করছেন তা নন, বরং শান্তা ম্যাডাম এখন একটা দিক বা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে কি করে স্বশাসিত সংস্থাগুলোকে কিভাবে পরিচালনা করা যায়। সেই জায়গার থেকে যদি কিছু বলেন তাহলে বলবো যে যেটা আমরা এই দুর্নীতি দুর্বৃত্তদের এই পরিসরে এবং সেই অর্থে স্থাবকতা দেখে দেখে যে জায়গায় পৌঁছেছি, সেখানে একটা ম্যাডাম কোথাও যেন ঘুটঘুটে অন্ধকারে একটা আলোর বিন্দুর মতন দেখাচ্ছেন যে আমরা যদি সদিচ্ছা থাকে আমরা তাহলে কিন্তু সঠিকটা করতে পারি, সেটা শান্তা ম্যাডাম। আর যে পার্সপেক্টিভে আপনি বললেন, যার কথা, যিনি হলেন বেসিক্যালি নাট্য ব্যক্তিত্ব, তার বাইরেও তো তার একটা রাজনৈতিক পরিচয়, সেখানে যিনি একজন শিক্ষামন্ত্রী বলেন, সেই শাসক দলের লোক যারা কিনা তার হয়ে কাজ করবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে যারা হয়ে বিভিন্ন কাজকর্ম করবে, তাদের জন্য চাকরি দেবেন, আপনি কি ভাবেন যে তার কাছ থেকে আমরা কি ভালো কিছু আশা করতে পারি? যে শিক্ষামন্ত্রীর সামনে যদি কেউ কোনো ছাত্ররা অ্যাজিটেশন দেখায় গণতান্ত্রিক পদ্ধতিতে, যে শিক্ষামন্ত্রী একেবারে হুশ করে সেই ছাত্রর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে পারে, সেই শিক্ষামন্ত্রীর কাছ থেকে যে শান্তা ম্যাডামের প্রতি বা সেই যদি আমি ব্যক্তি বাদ দিয়ে সেই পদটার প্রতি
যথাযথ মানে সম্মানের সাথে কথা বলবেন, এ প্রত্যাশা আমরা সাধারণ মানুষ রাখি না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বরং এইভাবে ব্যাপারটা ভাবতে পারি যে শিক্ষামন্ত্রী সে দিন দিন ধরে সেই মন্ত্রিত্ব বা সেই চেয়ারটাকে যা কালিমা লিপ্ত করছে, সেই জায়গায় দাঁড়িয়ে শান্তা ম্যাডাম তার চেয়ারটাকে কিভাবে অলংকৃত করছে সেই দিকে আমাদের ফোকাসটা রাখা উচিত। এবং যারা এখনও এই ধরনের বদান্যতা সরকারের স্থাবকতা করছেন তাদের বোধহয় এখন ভাববার সময় এসেছে যে শিরদাঁড়া সোজা রেখে নিজের কাজে, আবারও বলছি, নিজের কাজে অটুট থেকে, কর্তব্যে দায়িত্বে অটুট থেকে কিভাবে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায় শান্তা ম্যাডাম তার একটা বর্তমানকালে জ্বলন্ত উদাহরণ। আমাদের সাধারণ মানুষের তরফ থেকে তার প্রতি আনত শ্রদ্ধা, এবং আগামী দিনে চাইব সকলে এইভাবে আপনারা সজাগ হয়ে সুস্থ চিন্তা করুন। শিক্ষামন্ত্রী কাকে কি বলছেন না বলছেন তা নিয়ে আমাদের বিন্দু মাত্র আমরা ওটা নিয়ে ভাবিত নই, আমরা বরঞ্চ ম্যাডামের যে দিশা দেখাচ্ছেন সেটা আমরা আলো খুঁজে পাচ্ছি। দিদি একদম অন্য প্রসঙ্গে চলে যাব, প্রাথমিক নিয়ে। টেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ডিএলএডে প্রশিক্ষণরতদের আগামী 6 সপ্তাহের মধ্যে 2200 যে শূন্য পদ আছে সেখানে নিয়োগ করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বলছি দিদি, 2022 সালের প্রাথমিকের যে শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন গৌতম পাল, তিনি তো বলেছিলেন প্রত্যেক বছর নিয়োগ হবে এবং আরও অনেক বিরাট বিরাট ঘোষণা। বলছি এটা কি প্রতিশ্রুতি ছিল, না মমতা ব্যানার্জির কথা মতো প্রতিশ্রুতি মানেই ভাঁওতা? প্রথমত এই যে আপনি কথাটা বললেন, এই কথার শুরুতেই আপনি কিন্তু যে প্রশ্নের মধ্যে দিয়ে উত্তর লুকিয়ে আছে, প্রতিশ্রুতি আদতে ভাঁওতা, একটা মিথ্যাচার। এই যে 2 বছরে এই যে প্রতি বছর হবে, আপনারা মনে করে দেখুন এই কথাটা উনি বলেছিলেন যখন 2014 আমরা যখন এজিটেশন করেছিলাম, আমরা যখন করুণাময়ীতে অনশন করেছিলাম, যখন আমাদের ব্রুটালি আমাদেরকে মেরে ধরে তুলে দেওয়া হলো, সেই সময় একটা কনভারসেশনে উনি কিন্তু বলেছিলেন। এবং মানে আজ প্রায় 2.5-3 বছর হতে যাবে, জল সেই জায়গায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী যেটা দিনের পর দিন মিথ্যাচার করে চলেন প্রতিশ্রুতির নামে, আদতে সেটা হলো এক ধরনের মুখোশ বলতে গেলে, মানে সেটা সত্যি না, সেইটাকেই উনি কন্টিনিউ করছেন। আর যেটা বলছেন যে সুপ্রিম কোর্ট বলেছেন, আপনারা মনে করে দেখুন প্রচুর সুপ্রিম কোর্টে এই যে মানে এক কথায় বিচার ব্যবস্থার যে নির্দেশনামা দিনের পর দিন অগ্রাহ্য করছে এই রাজ্য সরকার, পর্ষদ, কমিশন, আপনি যাই বলুন। সুতরাং একটা কথা আছে না, না আচালে বিশ্বাস নেই। যতক্ষণ পর্যন্ত যাদেরকে অর্ডার দেওয়া হয়েছে নিয়োগপত্র দেওয়া তারা স্কুলে না যাবেন, ততক্ষণ পর্যন্ত এই বিষয়টাকে নিয়ে একদম যে হবেই হবে এ কথা আমরা কেউ বলতে পারি না। দিদি আরও একটা প্রশ্ন উঠছে, 32,000 যে শিক্ষক যারা কর্মরত তাদের বরখাস্ত করে নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করানো হলে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটাই আশঙ্কা করছে কলকাতা হাইকোর্ট। বলছি দিদি, এই আশঙ্কায়, বিশৃঙ্খলার আশঙ্কার জন্য দুর্নীতিকে নীতির জায়গা দেওয়া, এটা কতটা আইনসঙ্গত বলে মনে করছে? প্রথমত এটা একটা মন্তব্য বা এটা একটা ভাবনা, তার মানেই এটা আমি যদি এখন আমি একথা বলতে পারি না যে কোর্ট এটাকেই মান্যতা দিতে চাইছেন। এটা অবজারভেশনের নিরিখে। 2, যে প্রশ্নটা আসে, আপনি যে প্রশ্নটা করলেন ওটা অনেক মানে তাৎপর্যপূর্ণ, যে দুর্নীতিটাকে যদি আমি নীতি করি তাহলে কিন্তু আগামী দিনে আরও ভয়ঙ্কর পরিস্থিতি আসবে। এখন ধরুন এই যেমন স্কুল সার্ভিস কমিশনে আজকে প্যানেল খারিজ হয়েছে, যেটা যারা অনেকে কর্মহারা হয়েছেন, বঞ্চিতরা আবার পরীক্ষা দিতে হচ্ছে, কর্মহারাদের দিতে হচ্ছে, এমনকি আরও ডিপ্রাইভ হলেন যাদের ধরুন 40+ এজ হয়ে গেল, তারা দিতে পারলো না। অর্থাৎ এটাও এক ধরনের বিশৃঙ্খলা। এই যে 31 ডিসেম্বর অবধি তারা ইন সার্ভিস যারা নট স্পেসিফাইড টেন্ডার তারা কাজ করার যে একটা পেয়েছে, ছাড়পত্র পেয়েছে অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট, তাহলে কি সেইগুলোও কিন্তু এটাও তো একটা বিশৃঙ্খলা। কিন্তু এই সিদ্ধান্তে কেন উপনীত হতে হয়েছে কোর্টকে? কারণ দেখা গেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতিকে যদি আমি স্বচ্ছ না করি তাহলে আগামী দিনে তা আরও ভয়ঙ্কর হয়ে যেতে পারে, সেই আশঙ্কা থেকে এই সিদ্ধান্তে কিন্তু উপনীত হয়েছে। একই জায়গায় প্যারালালি এই যে প্রাথমিক যেখানে এলিমেন্টারি এডুকেশান, এখানে আমাদের ভীষণভাবে কোথাওকে যেন আরও বেশি ইম্পর্টেন্সই দিতে হবে। কারণ দেখুন এই যে এলিমেন্টারি এডুকেশান কিন্তু শুধুমাত্র এরম না,
তার অক্ষর জ্ঞান, অ ক খ শেখানো বা ওই যোগ বিয়োগ গুণ ভাগ, এখান থেকে একটি শিশুর চরিত্র গঠন হবে। তার যে নীতিশিক্ষা, তার মূল্যবোধ, তার চরিত্র গঠনের যা যা কম্পোনেন্ট লাগে, তার যে সার্বিক বিকাশ যে পরিপূর্ণ করতে গেলে তার যে একদম যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন নির্মাণ হয় কিন্তু এই এলিমেন্টারি এডুকেশন থেকে। তা সেই এলিমেন্টারি এডুকেশনে আমি যদি একজন ভুয়ো শিক্ষক হই কোট যে কিনা আমি টেট কোয়ালিফাই করলাম না, যে কিনা আমি ম্যাল প্র্যাকটিস অর্থাৎ অর্থের বিনিময়ে আমি চাকরি ক্রয় করলাম বা সুপারিশের মধ্য দিয়ে, সেই ব্যক্তি যদি আমি সেই আপনার কথা অনুসারে কোট বিশৃঙ্খলা চিন্তা করে সে যদি আমি সেই কাজে থাকি, তাহলে পরে সেই আমি কি আউটকাম হবে আমার থেকে? আমি কি একটা শিশু সে যখন অপরাধ প্রবণ হয়ে যাবে, এই সময় একটা ডেলিকুয়েন্সি আসে, তাকে আমি কি শেখাবো? কারণ আমি তো একজন কোট সেই অর্থে অপরাধী, কারণ আমি ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে অনৈতিক দুর্নীতিকে আশ্রয় করে আমি আমার এই কাজটা অর্জন করেছি। এইটা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে থাকবে। সুতরাং আমরা এইটা ভাববো যে আপনারা যে জানেন বিভিন্ন আইনজীবীর কাছে, আপনারা জানেন মামলাকারী আমরা গেছি, আমরা দেখিয়েছি কোন লেভেলের দুর্নীতি হয়েছে, যেখানে এসএসসির দুর্নীতিকে ছাপিয়ে অনেক বড় এবং কি ধূর্ততার সাথে এই দুর্নীতিটা অর্গানাইজ করেছে মানিক ভট্টাচার্য, এই পর্ষদ বা তার সাঙ্গপাঙ্গ মিলে। সুতরাং সেই জায়গাটা যদি আপনি দেখেন, সাময়িক একটা অচলায়তন তৈরি হয়েছে বইকি, হবে বইকি, কিন্তু যদি আপনি সুদূর প্রসারী দেখেন, সেখানে কিন্তু আপনার এই ফিল্টারেশনটা খুব দরকার এক কথায়। অর্থাৎ যারা সত্যিকারের দুর্নীতির আশ্রয়ে এই কাজগুলো অর্জন করেছে তাদের রিমুভ করাটা অতি অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে যা কিছু চ্যালেঞ্জ আসবে সেটা মোকাবেলা করতে হবে, কারণ গোটা ব্যবস্থার জন্য এবং একমাত্র দায়ী এই সরকার, পর্ষদ, প্রাথমিক পর্ষদ এবং এই গোটা দুর্বৃত্তদের ব্যবস্থা। দিদি, আর একটা লক্ষণীয় বিষয় উঠে আসছে, অতীতের পরীক্ষার্থী এবং বর্তমানের পরীক্ষার্থীদের একই নিয়মে মূল্যায়ন হবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছে প্রাথমিক নিয়োগ মামলায়। বলছি দিদি, এই একই প্রশ্ন তো আমাদের এসএসসির ক্ষেত্রেও উঠেছিল, সেক্ষেত্রে তো দেখলাম আমরা একইভাবে পরীক্ষা হলো। যেটাকে বলা হচ্ছে দিদি প্রাতিষ্ঠানিক দুর্নীতি তথা পর্ষদ, তাদের একমাত্র ভুলের কারণ একটা প্রজন্মকে কেন নিতে হবে? একটা প্রজন্ম না, এই ভুলের পেনাল্টিটা আমি পরে আসছি। প্রথমে আপনি যে নাম্বার ডিভিশনের কথা বললেন, সেক্ষেত্রে এসএসসি আর প্রাথমিকের ক্ষেত্রে একটা মৌলিক পার্থক্য, যেখানে যে নাম্বার ডিভিশনটা করা হয়েছিল, এখানে যেমন ধরুন একটা গোটা মিলে একটা পার্সেন্টেজ দেওয়া হচ্ছে, যেখানে প্রাথমিকের ক্ষেত্রে ছিল যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এইভাবে না একটা ভাগ ছিল, এবং আপনার তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হবে অর্থাৎ নাম্বারের নিরিখে। সেখানে দেখা গেছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বিশেষত যখন কিনা 1000-এ পরীক্ষা হতো, তার পরবর্তীতে যখন সেটা অনেকটা কমে বেস্ট অফ 4 এই ব্যাপারটা আসলো, সেখানে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে এবং ফলে নাম্বার পরিমাণ সেটা জেনারেলি যারা ওল্ড সেই 1000-এর উচ্চ মাধ্যমিক তাদের ক্ষেত্রে কম হবে। সেক্ষেত্রে একটা কমিটিও তৈরি হয়েছিল, সেই কমিটিও কিন্তু তার যে মানে সুপারিশ যা কিছু করণীয় সেটা কিন্তু দিয়েছে। অধ্যাপক শুভময় মৈত্র তিনি সেই কমিটিতে ছিলেন, একজন উনি বিশিষ্ট এই বিষয়ে অনেক বেশি প্রাজ্ঞ। এনিওয়ে, কিন্তু সেইটা কিন্তু পর্ষদ কোথাও গিয়ে ছাড়পত্র আজও কিন্তু দেননি। সেকেন্ডলি, আপনি যেটা বলতে চাইছেন যে নিশ্চয়ই এই যারা ওল্ড কোর্সে পড়েছে তাদেরকে নিউ কোর্সে যদি নাম্বারের একই জায়গায় ধরা হয়, জেনারেলি তারা কিন্তু পিছিয়ে যাবে। এর মানে এই অর্থ নয় যে তারা কম জানে, কম পারদর্শী, কারণ দিনের পর দিন আপনি দেখবেন আমাদের যারা ডিপ্রাইভ হয়েছেন তাদেরকে নানা রকমভাবে বিদ্রূপ করা হয়, কটূক্তি করা হয়, কোথাও গিয়ে বলা হয় যে আপনারা এলিজেবল নন বলে আপনারা চিৎকার চেঁচামেচি করছেন। দুর্ভাগ্যের পরিতাপের হলেও এটা সত্য, কেউ এই প্রশ্নটা রাখেন না যে কেন এটা হলো।
এটা নয় যে আমি বিকল্প জীবিকা কেন আমি অর্জন করতে পারছি না বা বিকল্প জীবিকায় যাচ্ছি না। প্রশ্ন এটা যে কেন এটা করা হলো। আমি একজন কলেজে পড়ানো একজন ব্যক্তি, আমি যদি মনে করে আমি প্রাইমারি বিদ্যালয়ে পড়াবো, প্রাথমিক বিদ্যালয়ে, সুতরাং এটা কখনোই এটা নয় যে আপনি কেন আপনাকে প্রাইমারি শিক্ষক শিক্ষিকা হতে হবে, আপনি অন্য কাজ করুন। এটা কখনো উত্তর নয়। উত্তর যারা দেন তারা কার্যত বুঝতে হবে যে এই দুর্নীতিকে পরোক্ষভাবে লালন করছেন, তারাও কিন্তু এই দুর্নীতির একটা অংশী হয়ে যাচ্ছেন। সুতরাং এই যে আপনি বলছেন যে জায়গাটা অ্যাড্রেস করলেন, সেইটা কিন্তু বারবার প্রতিফলিত হচ্ছে। দিদি একদম শেষ প্রশ্নেই যাব, নিয়োগে অস্বচ্ছতা, আর সেই প্রসঙ্গে বলতে গেলে উঠে আসে একটি খুব ভালো ওয়ার্ড যার নাম হচ্ছে স্বজন পোষণ। বলছি দিদি, যে রাজ্যে শিক্ষামন্ত্রী স্বজন পোষণ নিয়ে গর্বের সঙ্গে কথা বলেন এবং মুখ্যমন্ত্রীকেও কথা বলতে শোনা যায়, সে রাজ্যে কি মনে হয় না যে এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি বেনজল প্রত্যেকবারই ঢুকে যাবে? প্রত্যেকবার ঢুকে যাচ্ছে না, ঢুকে রয়েছে। আপনি এই এসএসসির যে তালিকা দেখলেন, সেখানে কি দেখা গেল? সব এই বিধায়ক, তার কোথাও তার বৌমা, কোথাও তার ছেলে মেয়ে, এগুলো নিয়ে বহু চর্চিত। যেটা আপনি বললেন, শিক্ষামন্ত্রী যখন ওপেন বলেন, এটা উনি ওনার রাজনৈতিক দলের যে মতটা তার মধ্যে প্রকাশিত হচ্ছে, উনি ভুলেই গেছেন উনি শিক্ষামন্ত্রী, উনি তৃণমূল দলের একজন প্রতিনিধি। সেই হিসাবে ফলত যা ফল, সেই ফল আমরা ভুগছি। এবং এনারা কিনা বারবার অভিযোগ করেন যে পূর্বতন সরকার অর্থাৎ বাম আমলে এই সুপারিশের কথা, তাহলে কোথাও গিয়ে, এবং ওনারা বলেন যে সুপারিশে চাকরি হয়েছে, আমরা কিছু করিনি। তার মানে যদি তাই হয় ওনাদের ভাষ্যে, তার মানে কি আপনারা চেয়েছেন এইটা থাক, আর তার সাথে আপনারা আরও ইনক্লুড করেছেন যে এই ক্রেতা শিক্ষক শিক্ষিকা মানে এইসব তৈরি করা, অর্থাৎ নিলামে চাকরি বিক্রি করা। তাহলে যদি আপনারা পূর্বতন সরকার এমন কিছু করে থাকে, আপনারা তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন, তাহলে আপনারাই নিজেরা প্রমাণ করছেন আপনারা দুর্নীতির লালক এবং পালক। তারপরে আরও মানে হাজার ধাপ এগিয়ে গিয়ে আপনারা যেটা প্রমাণ করলেন যে মেধা শ্রম বিষয় নয়, ক্যাশ, টাকা, অর্থ, সুপারিশ, মানে একদম পচিয়ে গলিয়ে দিলেন ব্যবস্থা। আর দুটো আপনি আগে প্রিভিয়াস করলেন না, দুটো প্রজন্ম শুধু ধ্বংস করলেন এমনটা নন, আমাদেরকে তো একদম প্রত্যক্ষ মারলেন, পরোক্ষভাবে মারছেন কাদের জানেন? এই প্রজন্মকে, যার উদাহরণ আমরা দেখলাম এই দক্ষিণেশ্বরে। দেখছেন না, প্রকাশ্য দিবালোকে একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টকে খুন করে ফেলছে। পরিণাম কিন্তু আগামী দিনে ভয়াবহ হবে শিক্ষামন্ত্রীর, বরং সেই দিকে নজর দেওয়া বাঞ্ছনীয়, তা নাহলে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না।